এই বিষয়গুলো আপনি একটু নজরে নেবেন এবং যারা এই নদী দখল করে নদীকে ছোট করতে চায় তাদের ব্যাপারে ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন আপনারা জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমি আশা করছি নদী রক্ষার ক্ষেত্রে আপনার কঠোর হস্তক্ষেপ থাকবে সামনের দিনগুলোতে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বরগুনা জেলা উপস্থিত সভাপতি মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আমার নাম রয়েছে। আসসালামু আলাইকুম। আসলে আমি এরকম ভালো কথা বলতেও পারি না, কারণ এরকম বক্তৃতা দেওয়ার পূর্ব কোনো অভিজ্ঞতা আমার নাই। তো আমি বুঝি আসলে লোহা পিঠে মানুষ করা, কিভাবে লোহা দিয়ে কাজ করে, আর সে লোহা দিয়ে কাজ করি সেটাই বুঝি। তো হয়তো কথা একটু ভুল ত্রুটি হতে পারে, কেউ একটু স্বাভাবিকভাবে মাফ করবেন। তো যেটা বলতেছি, আমি আমার লঞ্চের কথাটা বলতেছি যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি একটা সুন্দর লঞ্চ বগুড়াবাসীর জন্য দেওয়ার জন্য। এই লঞ্চটায় আধুনিক সরঞ্জাম থেকে শুরু করে যা থাকা দরকার, ইকুইপমেন্টস, ইকো সাউন্ডার, রাডার, বিএসএফ, এ টু জেড সব এই লঞ্চটার ভিতরে সুসজ্জিত আছে, যাতে আমাদের আধুনিক নতুন চলার পথে রাত্রে কুয়াশা কিংবা ডুবোচর কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না, যদি আমাদের মাস্টাররা সেটা ঠিক মতো অপারেট করতে পারে। অনেক সময় আমাদের অপারেটিং এর কারণে অনেক ভুল আমরা করে ফেলি। আরেকটা ব্যাপার হচ্ছে লঞ্চে একটা সেন্টার বাল্কেট দেওয়া আছে, যেটা 8টা পার্টিশনে ভাগ করা আছে। অর্থাৎ লঞ্চটার যদি কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে, ওই কম্পার্টমেন্ট, ওই জায়গাটুকুই শুধু পানিতে নিমজ্জিত হবে, বাকি কোনো অংশটুকুই করবে না। যে সুবিধাটা এই লঞ্চটার ভিতরে করা আছে। এই লঞ্চটার পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে। দোতলায় ডেক শ্রেণীর যাত্রীদের জন্য, অর্থাৎ যারা মা আছে, বাচ্চা নিয়ে আসে, ব্রেস্ট ফিডিং বা মহিলাদের ড্রেস চেঞ্জিং এর ব্যাপারে আলাদা রুমের ব্যবস্থা আছে, যেগুলো পূর্বের অন্য কোনো লঞ্চে ছিল না। আমরাও করতে পারি না, যুগের সাথে তাল মিলিয়ে একটু ভালো করার চেষ্টা করতেছি, হয়তো বা কতটুকু পারতেছি সেটা আমি বুঝতেছি না, চেষ্টা করতেছি, কতটুকু পারতেছি জানি না। তো সেই সাথে আমার কিছু দাবি চাওয়া আমারও কিছু থাকতে পারে। পুলিশ সুপার ছিল, তাদের সহযোগিতা এবং এখনকার প্রশাসন সবার সহযোগিতা আজকে আমরা চলে আসতেছি। সবচেয়ে আমি খুব সগৌরবে বলতে পারি যে বরগুনার জেলার কোনো একটা ঘাটে আমার কোনো চাঁদাবাজ নাই, কোথাও কোনো ঘাটে কোনো দুর্নীতি নাই। যেমন ঘাটে নাই তেমনি আমার মধ্যেও নাই। আমি চেষ্টা করি, হয়তো অনেকে ভুল বুঝতেছেন, একটা জিনিস, আমাদের কোম্পানির কেবিনে কোনো ব্ল্যাকমেল হয় না। বিগত দিনে কেউ বলতে পারবে না, হয়তো এই অভিযোগ দিবে যে কেবিন পায় নাই, কিন্তু 100 টাকা দিয়ে বেশি দিয়ে কেবিন কিনছে এই ইতিহাস কেউ বলতে পারবে না। কারণ আমাদের স্টাফের কাছে কোনো কেবিন থাকে না, সম্পূর্ণ কেবিনটা আমরা অনলাইনে নিজেরা হ্যান্ডেলিং করি। তবে আমাদের একটু হইলে নিজেদের কেবিন নিজেরা ঘরে বসে বুক দিতে পারি। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইটে ঢুকে কেবিনের লিস্টেড দেওয়া আছে, কোন কেবিন খালি আছে, কোন কেবিন বুক আছে আপনারা দেখতে পারবেন। ওপেন মার্কেট, আপনারা সেখানে ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, বিকাশ সব দিয়ে পেমেন্ট করে আপনার কেবিনটা আপনি নিজে ঘরে বসে বুক দিতে পারতেছেন। এই জন্য আপনার কাউকে ধরা লাগতেছে না। এই জিনিসটা আমরা অনেকেই জানি না বিধায় আমরা অনেক সময় বিভিন্ন দালালরে ফোন দেই, সুপারভাইজারকে ফোন দেই। আসলে কেবিনগুলো আমাদের এরকম করা হয়। এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমার আবেদন, সেটা হচ্ছে আমরা অনেক সময় জালের কারণে লঞ্চ চালাতে পারি না, ভিড়াতে পারি না। বিশেষ করে কালিকাবাড়ি ঘাট আমি স্যার ধরতে পারবো না, আমার মাস্টাররা আছে এখানে। এই কালিকাবাড়ির একদম টার্মিনালের 100 গজ ধরে 7 থেকে 8টা জাল পাতে। এখন স্যার জালের উপর দিয়ে উঠাই দিলে আমার জরিমানা দেওয়া লাগে, আর না হলে আমার পল্টন ভাঙা লাগে। এই জাহাজ স্যার ওইখানে ঘুরানোর মতো সম্ভব না। যদি জাল একটু দূরে পাতে তাহলে আমার আর কোনো সমস্যা হয় না। বারবার বলা সত্ত্বেও এই প্রতিকারটা আমরা পাচ্ছি না। আর একটা খুশির খবর হচ্ছে আমাদের এখানে 6টা টার্মিনাল আসতেছে খুব শীঘ্রই। নতুন টার্মিনাল এখান থেকে নিউ লেটার গেছে, আগেও বলা হয়েছে, এটা গতকালকে মানে হয়েছে যে এটা আসবে, 6টা আধুনিক টার্মিনাল দিবে। যেহেতু বড় লঞ্চ আসছে সেহেতু বড় টার্মিনালও আমাদের হবে। আর হচ্ছে যে যাত্রীদের সাথে আমরা সবসময় চেষ্টা করি ভালো আচরণ করার জন্য, অনেক সময় ভুল ত্রুটি হয়, এগুলো আবার ভবিষ্যতে আমরা আস্তে আস্তে এগুলোরে সারার চেষ্টা করব। আর দূরত্বের বা টাইমিং এর ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বরগুনা হচ্ছে বাংলাদেশের এখন সবচেয়ে দীর্ঘতম নৌরুট। এটা হয়তো আপনাদের অনেকেরই জানেন কিনা। আগে দীর্ঘতম নৌরুট ছিল রাঙামালি, এখন রাঙামালি লঞ্চ যায় না, কোরালিয়া পর্যন্ত যায়। সেই হিসাব করলে ঢাকা বরগুনা ছিল দ্বিতীয়, এখন প্রথম সর্ববৃহৎ দূরত্বের নৌরুট। এখানে আমরা যে টাইমটা মেকআপ করি এর চেয়ে আমাদের আর সম্ভব না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, তারপরে জোয়ার ভাটার কারণে 1-1 ঘন্টা এদিক ওদিক হয়। এখন একদিন আমি 1 ঘন্টা আগে আসলাম, একটু ভাটার টান পাইলাম, পরের দিন কেন আসলাম না, এটা আমার অপরাধ হয়ে যায়। নরমালি স্যার এখানে 8:30টায় আসলে আমাদের পোষায় স্যার। জি স্যার, ঢাকায় স্যার 7টা 7:30। কিন্তু এখন স্যার বলতেছি, যেমন আজকের কথা বলতেছি, গতকালকে বরিশালের লঞ্চগুলো 9টার আগে পৌঁছতে পারে না স্যার। কারণ হচ্ছে আমাদের মেয়ারচর চ্যানেলটা বন্ধ।
আমাদের ভোলার ইলিশা কালীগঞ্জ ঘুরে যেতে হয়। এখন স্বাভাবিকের তুলনায় আমাদের সবচেয়ে 2 ঘন্টা সময় বেশি লাগে, এবং যেই স্রোত, এই স্রোতের টানে আমাদের লঞ্চ কালকের চাঁদপুরের পর আমি 18 নট স্পিড পাইছি, এতে ইঞ্জিন আমার চালানো লাগে না, এত স্পিডে চলে আসে। ঠিক একই লঞ্চ যাওয়ার সময় আমি সমস্ত স্পিড শেষ করি, তারপর আমার 5 নটিক্যাল স্পিড আমি পাই না। অর্থাৎ মিয়ারচর টু চাঁদপুর আমার আসতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট, যেতে সময় লাগে 4 ঘন্টা। এখন অনেকেই মনে করে এটা যে আমরা ইচ্ছা করে করি, কেন ইচ্ছা করে করব? আমি স্যার এটা সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ হচ্ছে কি, কেউ যদি মনে করে একটা চান, এটা একটা টেকনিক্যাল ব্যাপার, কখনো একটা ইঞ্জিন দিয়ে লঞ্চ চালানো যায় না, সে কন্ট্রোল করতে পারবে না। তাকে দুইটা লঞ্চ, দুইটা ইঞ্জিন সমান চালাতে হবে ব্যালেন্সিং এর জন্য। হয় দুইটাই কম চালাবে অথবা দুইটাই বেশি চালাবে। একটা ইঞ্জিন দিয়ে কখনো এই জাহাজ চলে না, এটা যে বলে তার টেকনিক্যাল নলেজটা তার কম আছে, এটা সে বুঝতে পারে না। একটা স্যার কখনোই চলে না। আর সেই সাথে আরেকটা আমার জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন এবং সবার কাছে, সেটা হচ্ছে যাত্রীদের খাবার, যে যাত্রীদের খাবারের মান আমরা যথেষ্ট করার চেষ্টা করতেছি, এবং কেবিনে চার্ট টানানো থাকবে যে কত টাকা কোনটার মূল্য কত। হ্যাঁ, খুব ভালো স্যার। স্যার এখানে আমি আরেকটু কথা বলি স্যার, আপনি একটু ভিজিট করবেন, আমার 3 তলা একটা কফি শপ করছি, রেস্টুরেন্ট। আমি এটা অহংকার গর্ব করে বলতেছি না, তবে ইনফরমেশন হিসেবে বলতেছি যে বাংলাদেশের কোন রুটে যদি দেখেন এরকম একটা ক্যান্টিন আছে কোন লঞ্চে, এতটুকু কেবিন যাত্রীদের জন্য করা হয়েছে, আপনি সেকেন্ড পাবেন না স্যার। এতটুকু আমি চেষ্টা করছি। সেখানে আমার ওই 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 জায়গাটুকু যদি আমি কেবিন করতাম, তাহলে আমি 4টা কেবিন করতে পারতাম। 2000 টাকা পেলে 8000 টাকা, আপ এন্ড ডাউনে 16000 টাকা, 10টা ট্রিপ দিলে মাসে 1,60,000 টাকা আমার প্রফিট হইতো। এতে 1 টাকাও আমার ফুয়েল কস্ট বেশি হইতো না। সেইটুকু আমি কনসিডার করছি শুধু যাত্রীদের সেবার জন্য, ওই স্পেসটুকু আমি ক্যান্টিন হিসেবে ছেড়ে দিয়েছি। এটা আপনি এখন ভিজিট করতে পারবেন স্যার। এই জাহাজে পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা আছে, প্রত্যেক ক্যাবিনের জন্য একটা লাইফ জ্যাকেট আছে। যতগুলো বয়া থাকার কথা তার চেয়ে আমার 25টা বয়া বেশি আছে স্যার। কোন দিক থেকে স্যার, আমার দিক থেকে আমি কার্পণ্যতা করি নাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি। আর দূরত্বের ব্যাপারে স্যার, কখনো জোয়ার ভাটার কারণে 1-1 ঘন্টা দেরি হতেই পারে। আমরা আমাদের কারণ কি, এখানে কম্পিটিশনটা আমি অন্য লঞ্চের সাথে করি না, আমি আমার নিজের সাথে করি। কিভাবে করি? বরগুনার প্রত্যেকটা মানুষের যাওয়ার অপশন আছে, যেমন তুষখালী দিয়ে যেতে পারে, ভান্ডারিয়া দিয়ে যেতে পারে, পটুয়াখালী যেতে পারে, আমতলী যেতে পারে। আমি চাই না যে আমার যাত্রীগুলো অন্যমুখী হোক। অতএব আমার কম্পিটিশন আমতলীর সাথে, আমার কম্পিটিশন ভান্ডারিয়ার সাথে, আমার কম্পিটিশন ঝালকাঠির সাথে কিংবা তুষখালীর সাথে, যে ওদের চেয়ে যাতে আমার সময় কম লাগে, সার্ভিস ভালো হয়, তাহলে আমি ফিডব্যাকটা ভালো পাবো। এটা আমার চেয়ে কারো বেশি দরদ না, আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ সার্ভিস দিয়ে একটা যাত্রী কিভাবে করা যায়। তবে অনেক সময় স্যার কষ্ট লাগে, বলা ঠিক না। একটা লঞ্চের স্টাফরে দিয়া একটু মাথায় হাত বুলাইয়া বাথরুম পরিষ্কার করানো সম্ভব, কিন্তু অনেক সময় আমরা খুব এত রুড়ুর আচরণ করি, যখন একটা ভালো কাজ ওদের করা সম্ভব হয়ে ওঠে না। আমাদের সবার প্রতি একটু অনুরোধ রইল, যারা কাজ করে সবাই মানুষ, যারা স্টাফ তারাও আপনার মতো একজন মানুষ, আমার মতো একজন মানুষ। প্লিজ ওদের প্রতি একটু সদয় হন, ওদের দিকটা একটু বিবেচনা করুন। একটা মাস্টার সারা রাত জেগে লঞ্চ চালায়, একটা ড্রাইভার সারা রাত ইঞ্জিন রুমে বসে থাকে, সারা রাত জাগার পরে দিন নাই রাত নাই, সে মাসকে মাস সে জাগে। তার কাছে একটা সকাল, সারা রাত জাগার পরে একটা সকালবেলা একটা ভালো কথাও খুব একটা ভালো লাগে না। তারপরে ওরা যথেষ্ট চেষ্টা করে, এবং আমি যথেষ্ট গাইড দেওয়ার চেষ্টা করি তাদেরকে। কখনো আমার লঞ্চে চুরির অপরাধে কারো চাকরি আজ পর্যন্ত যায় নাই, যে আমার 10 টাকা চুরি করছে সেজন্য আমি কাউকে বের করে দিই নাই, কোনো স্টাফ বলতে পারবে না। কিন্তু একটা অনিয়মের কারণে একটা স্টাফকে বের করে দিছে, এরকম ইতিহাস আছে। সবাইকে বলা আছে, ক্ষতি করলে আমার করবা, যাত্রীদের না। চুরি করলে আমারটা করো, আমি জবাব দেবো। ঝগড়া করলে আমি করব, প্যাসেঞ্জারের সাথে নেই। কথাটা প্রত্যেক স্টাফদেরকে আমার বলা আছে স্যার। স্যার এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি একটু স্যার বলি, এই একটা প্রবলেম স্যার। যেমন এই লঞ্চে যখন কোন একজন চাকরির জন্য আসে, এই পর্যন্ত স্যার আমার বাবা একটা রিকোয়েস্ট করে, আমার চাচা একটা রিকোয়েস্ট করে, আইসে কি চাকরি চাই? কেরানি, আর কোনো চাকরি না, আমার একটু কেরানি দেন, অর্থাৎ সে টাকাটা গুনতে পারবে, আদারওয়াইজ অন্য কিছু না। তো এখন স্যার একটা লঞ্চে কেরানি লাগে 2 জন। তো আমার একটা স্যার একটা মজার ব্যাপার বলি, একটু সময় নেই। টাকা পয়সা যদি কেউ দান দক্ষিণা করে, তা কেউ একটা এতিমখানা করে, কেউ একটা হেফজোখানা করে। তো আমার স্যার একটা আলিশখানা আছে,
বর্তমানে আমি ওই আলিশাখানার সদস্য আছে 12 জন, অর্থাৎ তারে দিয়ে কোনো কাজ হয় না, কিন্তু মা দেশে একজন লোকের চাকরি দেওয়া লাগবে, বাবা দেশে একজন চাকরি দেওয়া লাগবে, কি করব? রক্তের সম্পর্ক। তখন করছে কি, গাজীপুরের গাড়িতে তেল নাই, ওইটা দেখো 10,000 টাকা বেতন, খাওয়ার ঘুমা, আসলে কোনো কাজ নাই, ওইটার নাম দিয়েছি আলিশাখানা। ওই আলিশাখানায় 12 জন মেম্বার আছে। এছাড়া যারা লঞ্চে ছাড়া আমি বলতেছি, হ্যাঁ লেবারদের ব্যাপারে, লেবার বা একটা দক্ষ লোক, লঞ্চে প্রত্যেকটা শ্রেণীর লোকেরই তার একটা ট্রেনিং দরকার। একজন মাস্টার শেখ আসুক আমার কাছে, আমি চাকরি দেই না। একজন লস্করের মানে একজন ড্রাইভারের চাকরি কেন দিব না, একজন গ্রিজারের, কিন্তু তাদের যে টেকনিক্যাল দক্ষতা সেই জিনিসটা নাই। শুধু এসে বলে আমাকে চাকরি দাও, কি চাকরি দাও, আমাকে কেরানি দাও, আমি একটু টাকা গুনবো। এখন স্যার আমার টাকাটা তো আমিই গনি, নাই না আমার একজনে গনে। দক্ষ লোকের স্যার প্রচুর অভাব, আমরা পাচ্ছি না দক্ষ লোক। আমি এখানে একজন মাস্টার পাচ্ছি না। গতকালকে একজন মাস্টারকে আমি 5 বার ফোন করছি, 5 বার। লাস্টে আরেক জাহাজের মাস্টার আমি ধার কইরা আমি এই জাহাজটা পাঠাইছি, এই যে আমার শক্তবর্ণ জাহাজটা, এখন তার প্রমাণ। কারণ মাস্টার, এইবার মাস্টার পাচ্ছি না আমরা। তাহলে দক্ষ যারা জনবল, মানে দক্ষ লোকজনের কাজের কোনো অভাব হয় না। আরেকটা ব্যাপার স্যার, আমি একটু সংক্ষিপ্তসারী, সেটা হচ্ছে যাত্রী সেবার মান ঠিক রাখতে হলে স্যার আমি রড পরিবহন করতে পারবো না। রড এবং প্লেন শিট এগুলো যখন লঞ্চে উঠানো হয়, তখন এই পাশে যদি একটা যাত্রী দেয়, এই লঞ্চে স্যার আমি সেই পরিবেশটা বজায় রাখতে পারি না। এবং এই রড প্রত্যেকটা স্টেশনে নামানোর জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হয়, লেবার পাওয়া যায় না, আমি টাইমিং মেনটেন করতে পারি না। অর্থাৎ রড টানলে আমি পয়সা পাই, আমার স্বার্থ আমি ত্যাগ করলাম। আমার চেম্বার অফ কমার্সের আকর্ষণ করছি, জেলা প্রশাসকের আকর্ষণ করছি, এবং ব্যবসায়ী যারা আছে যাদেরকে এই জিনিসটা স্যার বন্ধ করা হয়। হয়তো আমি 10,000 টাকা পাবো, আমি সেটা ছেড়ে দিলাম। আমার টাইমটা মেকআপ করার জন্য হলেও এই একটা জিনিস স্যার আমাকে কনসিডার করতে হবে, কারণ আমার মাল এবং ছোট হলে যেন আমি হ্যাজের ভিতরে নিতে পারি। এই ডেগের উপরে মাল রাখাটাও অনিরাপদ, আমি টানতে চাই না। আমি চাই যতটুকু ভিতরে আনা যায় ততটুকু আমি একটা সুন্দর সেবা দিতে চাই। আর একটা ব্যাপার স্যার, আমি সব সগৌরবে বলতে চাই, বরগুনার ব্যবসা করে বরগুনার যাত্রীদের প্রতি একটা জিনিস আমি পেয়েছি স্যার, সেটা হচ্ছে বরগুনার যাত্রীরা পয়সা দিতে চায়, আমরা নিতে জানি না। আমি একজনের কাছে ভাড়া চাইবো, তাকে কি সার্ভিস দেবো, তাকে তো একটা ফিডব্যাক দিতে হবে। এই ব্যবসায় নামার পরে আমি ফোন করে এক্সচেঞ্জ সাহেব ওই পোর্ট অফিসারের মাধ্যমে লাইন অফ করাইছি, এবং 2টা তারে বাড়ি খাইছে। আজকে সকালের ঘটনা, তখন ছিল ভাটি। এখন আমি যেতে কোনো মতেই পারবো না, কারণ তখনকার চেয়ে এখন 5 ফিট পানি বেশি। স্যার আল্লাহ না করুক যদি কোনোদিন একটা দুর্ঘটনা ঘটে, লঞ্চে 200 যাত্রী, কি হবে? মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিপদটা হবে তখন। স্যার দয়া করে একটু সবাইকে এই করার জন্য এই জিনিসটা একটু স্যার করেন। আর একটা ব্যাপার স্যার, ড্রেজিং এর জন্য একটু বলবেন স্যার, আমরা পানি পাচ্ছি না। আমাদের এখানে 2 মিটার পানি পাচ্ছি আমরা আসার জন্য, তো প্রায় পপুলার হয়ে যায় স্যার, যদি একটু ড্রেজিং হয়। আর একটা ব্যাপার স্যার, গত এই আমফানের সময় একটা অঘটন ঘটছিল, আমি পল্টনে রাখছিলাম, এই যে জাহাজ পল্টন ভেঙে গেছে। এখন এই নিয়ে আমার কাছে শোকজ করা হয়েছে। তখন একটা মিটিং এ চেয়ারম্যান স্যারকে বলছি, স্যার আমরা যাবো কোথায়? আমরা উপকূলীয় লঞ্চ চালাই, আমাদের লঞ্চটা তো টার্মিনালেই থাকবে। এখন বন্যার সময় যদি বলেন লঞ্চ তুমি নিয়ে আমি কোথায় যাবো, আমাকে যাওয়ার জায়গা দেন, নাকি লঞ্চটা সমুদ্রে ভাসাই দেবো? তখন সে বলছে, ঠিক আছে তাহলে তোমরা একটা জায়গা দেখো, এবং বিশেষজ্ঞ বরাবর তুমি একটা অ্যাপ্লিকেশন করো, আমরা তোমাকে একটা শেল্টার দিব, সাইক্লোন শেল্টার, যেখানে এটা করা যায়। স্যার এটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি একটু বলেন, আপনি একটু বললেই এটা আমরা খুব শীঘ্র পেয়ে যাই। তাহলে হয় কি, আমরা এই লঞ্চগুলা নিরাপদে বন্যার সময়, বড় তুফানের সময় আমরা রাখতে পারি, কারো কোনো ক্ষতি হয় না, লঞ্চটাও ঠিকঠাক মতো থাকে। এই স্যার আর স্যার তেমন কোনো কিছু বলার নাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর সময় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাসুম খান। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's